রাজ্যে এই প্রথম সংখ্যালঘু অধিকার দিবস পালিত হল মুর্শিদাবাদের বহরমপুরে। এবারের বিষয়বস্তু ছিল প্রত্যেকেরই কণ্ঠস্বর মূল্যবান সংখ্যালঘু সম্প্রদায়গুলির সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা। সেখানে ছিলেন বিশিষ্টরা। বহরমপুর রবীন্দ্র সদন এদিন ভিড়ে ঠাসা ছিল। সংখ্যালঘু কমিশনের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরাও ছিলেন এই অনুষ্ঠানে। রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান বলেন, একসময় বামেরা যখন ক্ষমতায় ছিল তখন সাচার কমিটির রিপোর্টেই প্রকাশ পেয়েছিল এ রাজ্যের সংখ্যালঘুদের করুণ দশা। গত 15 বছরে সেই পরিস্থিতি আমূল বদলেছে। 2008 বা 9 ঘটনা, তখন ক্ষমতায় বামফ্রন্ট। আমাদের সংখ্যালঘু দিবসে আমরা কোনো রাজনৈতিক দল নিয়ে আলোচনা করবো না, কিন্তু সেই সময় ক্ষমতায় ছিলেন বামফ্রন্ট সরকার এবং তার মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য, এখন প্রয়াত। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, তখন ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন জনাব হামিদ আনসারি। হামিদ আনসারি কলকাতা এসেছিলেন এবং কলকাতার পার্ক সার্কাসে যে হজ হাউস আছে সেখানে একটা অনুষ্ঠান হয়েছিল, হজ হাউস। তো সেখানে বলতে উঠে মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য বললেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, যে আমাদের এই বাংলায় কোনো দাঙ্গা হয় না, আমাদের এই বাংলায় সংখ্যালঘুদের উপর জুলুম হয় না বলে অনেক লম্বা বলতে গেলেন যেভাবে একজন মুখ্যমন্ত্রী বলা উচিত। তারপরে কিন্তু বলতে উঠলেন যে আমাদের হামিদ আনসারি, তিনি বললেন যে বুদ্ধবাবু, মানুষ শুধু সুরক্ষার জন্য বাঁচে না, মানুষ শুধু বেঁচে থাকার জন্য বাঁচে না, মানুষ সম্মান চায়, মানুষ ডিগনিটি চায়। আপনি আমাদেরকে বলুন যে জীবনের সুরক্ষা দেওয়ার তো আপনার সরকারের কর্তব্য, আমাদের সংবিধান বলছে, কিন্তু আপনি আমাদেরকে বলুন যে পশ্চিমবঙ্গের মুসলিমদের কী অবস্থা। মুসলিমদের নিয়ে প্রোগ্রাম ছিল, ওদের রুটি কাপড়া মাকান কী অবস্থায় রয়েছে তা আপনাদেরকে বলতে হবে। এবং আপনি বলুন যে ওদের শিক্ষা, ওদের স্বাস্থ্য, ওদের গ্রাম উন্নয়ন, এসব ব্যাপারে আপনি কি করেছেন। সংখ্যালঘু অধিকার দিবসে মূল বক্তব্য রাখেন জনাব সাব্বির আহমেদ। অনুষ্ঠানে ছিলেন মুর্শিদাবাদের জেলা সভাপতি রুবিয়া সুলতানা। এদিন রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান বলেন, হাজার হাজার বছর ধরে আমরা একসঙ্গে বাস করছি, অথচ এখন ধর্মীয় বিভাজনের চেষ্টা হচ্ছে। হাজার বছর ধরে একসাথে পথ হাঁটছি, কোনো ঝগড়া নেই, কোনো কিছু নেই, কেউ কাউকে আক্রমণ করি না। এবং জানবেন যে সুলতানি আমলে, নবাবদের আমলে প্রশাসনে সব থেকে বড় পদে ছিলেন হিন্দুরা। এবং দেখা গেছে যে নবাবী আমলে যে 20 জন যদি অমাত্য থাকে বা মন্ত্রী থাকে, তার মধ্যে হয়তো 17-18 জন ছিলেন হিন্দু। ভাগ করা হতো না, কিন্তু পরে যখন ব্রিটিশরা এলো তারা অনেককে বীজ বলল। এবং আমি এখানে এই সময় আমি আপনাদের সবাইকে বলতে চাই যে সম্মানীয় সদস্যরা এখানে আছেন, মুর্শিদাবাদের ক্রিম পিপল, ক্রিমরা এখানে এসেছেন, যে মঞ্চে বসে আছেন, আপনারা বসে আছেন। তাই বলতে চাই, এই সুযোগে আমি নবাব সিরাজউদ্দৌলার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। তিনি আপনাদের এখানকারই মানুষ, এবং সেই তরুণ নবাব মাত্র 21 বা 22 বছর বয়স, তিনি মাত্র 1 বছর 4 মাস ক্ষমতায় ছিলেন। তার বিরুদ্ধে নানা অপপ্রচার, কিন্তু তিনি লড়েছিলেন ভারতের আজাদির জন্য। তিনি বুঝতে পেরেছিলেন এই ইংরেজদের দমন করতে না পারলে আমাদের ভারতবর্ষ খতরার মধ্যে থাকবে, বিপদের মধ্যে থাকবে। সেটা বুঝে তিনি কি করেছিলেন, তিনি তাকে লড়তে গেছিলেন। ওই তরুণ নবাব 1 বছরের মধ্যে 4টা যুদ্ধ করেছিলেন। শওকত জং পাটনায় গিয়ে যুদ্ধ করে তাকে হারিয়েছিলেন, কাশিমবাজার কুঠি, এবং আমরা জানি ফোর্ট উইলিয়াম দুর্গ দখল, এগুলো সব তিনি করেছিলেন। তাই তার এই 1 বছর 4 মাসের শাসন একটা আদর্শ শাসন ছিল, যদিও নানা অপপ্রচার করা হয়। সেই ভারতের আজাদী সংগ্রামে সিরাজউদ্দৌলা ছিলেন প্রথম শহীদ। আমাদের মুর্শিদাবাদ থেকে তিনি ছিলেন প্রথম শহীদ। তাকে আমরা পূর্ণাঙ্গ শ্রদ্ধা আমাদের জানানো উচিত। আমি আজকে আপনাদের সামনে তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা অর্পণ করছি, এবং আমি বলবো আল্লাহর কাছে, হে আল্লাহ, সেই শহীদকে তুমি উপযুক্ত মর্যাদা তোমার কাছে দিও। আর আমি বলবো যে আজকে যা হচ্ছে, সংখ্যালঘুদের ঐতিহ্য, সংখ্যালঘুদের কালচার, সংখ্যালঘুদের নাম, সংখ্যালঘুদের হেরিটেজ চেঞ্জ করে দেওয়া হচ্ছে। আপনারা কি জানেন এলাহাবাদ শহরের কথা? এলাহাবাদ এই শহরের কথা, এখন তার নাম প্রয়াগরাজ। মুঘল শহরের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, কত কিছু ঔরঙ্গাবাদ শহরের নাম চেঞ্জ হয়ে গেল, অনেক কিছু চেঞ্জ করে দিচ্ছে। কেন না, সংখ্যালঘুদের হেরিটেজকে ভারতবর্ষের মাটি থেকে মুছে দিতে হবে, আমরা এটা মেনে নেব না। দ্বিতীয় কথা হচ্ছে,
আজকে কিভাবে সংখ্যালঘুদের বুলডোজার চলছে আসামে, ইউপিতে, অন্যান্য জায়গায়, মধ্যপ্রদেশে আপনারা দেখছেন বুলডোজার চালানো হচ্ছে নাগরিকদের বাড়িতে। নাগরিকদের বাড়ি, নাগরিকদের অন্ন, নাগরিকদের রোজগার দেওয়ার দায়িত্ব কার? সংবিধান অনুযায়ী সরকারের। সেই সরকার উল্টে নাগরিকরা নিজে যে বাড়ি ঘর তৈরি করেছে, নিজে যে হাসপাতাল তৈরি করেছে, তা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। উত্তর অবৈধ। ভাবুন আপনারা। এদিনের অনুষ্ঠানে আহমেদ হাসান ইমরান বলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এক মহিলা চিকিৎসকের হিজাব টেনে খুলে দিয়েছেন। তিনি যদি এই কাজ করেন তাহলে তার সঙ্গীরা কি করবেন? ওদের নাম হচ্ছে নীতিশ কুমার। বয়স শেষ হয়ে গেছে, এখন তিনি বিজেপির সঙ্গে আছেন। এককালে সোশ্যালিস্ট ছিলেন, রামমোহন রয়ের শিষ্য ছিলেন। তো এখন তিনি বিজেপির সঙ্গে আছেন। বিজেপির সঙ্গে থাকতে গিয়ে তার মাথাটাই গড়বড় হয়ে গেছে। এই 2-3 দিন আগে কি হয়েছে আপনারা জানেন, যে একটা মঞ্চে, সরকারি মঞ্চে ডাক্তারদের পুরস্কৃত করা হচ্ছিল, তাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছিল। সেখানে একজন মুসলিম মহিলা, তিনি ডাক্তার, তিনি হিজাবে এসেছিলেন। আপনাদের এখানে আমাদের মা বোনদের কয়েকজনকে আমি দেখছি, তারা হিজাবের মধ্যে আছে। যার ইচ্ছা আছে সে হিজাব পড়বে, যার ইচ্ছে নেই সে হিজাব পড়বে না, স্বাধীনতা নারী। তো তিনি কি করলেন, তিনি নিজে হাতে, একজন মুখ্যমন্ত্রী, তিনি ওই ডাক্তার মহিলাকে নিয়োগপত্র দেওয়ার আগে তার হিজাবটা খুলে দিলেন। নিজে একদম ধরে সবার সামনে, ক্যামেরার সামনে তিনি একজন মুসলিম মহিলার হিজাব খুলে দিলেন। এটা হচ্ছে তার ইজ্জতের উপর, তার আবরুর উপর, তার মর্যাদার উপর আঘাত, সংখ্যালঘুদের মর্যাদার উপর আঘাত, ধর্মের উপর আঘাত। কে করলো? একজন মুখ্যমন্ত্রী, যিনি বিজেপির সঙ্গে রয়েছে। তো আমরা বলবো মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী ধর্ম পালন করতে হবে। তিনি এটা করতে পারেন না, তিনি কারো ইজ্জতে হাত দিতে পারেন না, বিশেষ করে মহিলা। আমি আপনাদেরকে বলছি, যদি কোনো বাবা প্রকাশ্য মঞ্চে নিজের মেয়ের হিজাব খুলে দিতে চায়, সে অধিকার বাবার নেই। বাবারা যে আছে কি ওই অধিকার, মেয়ের হিজাব খুলে দেবে? তাহলে আজকে এই জিনিস এসে গেছে। যদি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী এটা করেন, তার যে চেলা চামুন্ডারা আছে তারা কি করবে সংখ্যালঘুদের সঙ্গে? আপনারা ভাবুন। তো এই জিনিস আজকে আমাদের ভারতবর্ষে চলছে। আমরা এটা হতে দিতে পারি না। আমাদের ভারতবর্ষ সংবিধানের উপর রচিত। কত মানুষের জন্য প্রাণ দিয়েছে, হিন্দুরা প্রাণ দিয়েছে, শিখরা প্রাণ দিয়েছে, মুসলিমরা প্রাণ দিয়েছে। হাজার হাজার মানুষ যাতে ভারতের আজাদি টিকে থাকে। টিপু সুলতান প্রাণ দিয়েছেন, অনেক লোক। তো আমি বলবো যে আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা কি করে আমাদের নিজস্ব অধিকার বজায় রাখতে পারি। সবাই মিলে যে ভারতবর্ষ, হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, রবীন্দ্রনাথ নিজে তার ভারত বলেছেন, ভারতের কথা, যে এসো এসো আর্য, এসো অনার্য, এসো হিন্দু মুসলমান। রবীন্দ্রনাথ বলেছেন, তাকে তো সম্মান দিতে হবে। আজকে সেটা দেওয়া হচ্ছে। আমরা এখানে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকতে চাই, কিন্তু আজকে তাতে কি করা হচ্ছে? সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। উন্নয়নের কোনো কথা নেই, স্বাস্থ্যের কোনো কথা নেই, জবের বা চাকরির কোনো কথা নেই, নারী অধিকারের কোনো কথা নেই। কি কথা? একমাত্র কথা, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। হিন্দু মুসলমান দিকে কারো পেট ভরবে না মুসলিমদের ঘটনা হিন্দুদের ভরবে? কিন্তু আজকে আমাদেরকে সেদিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো আমাদেরকে রুখতে হবে। আমরা চাই, আমি বেশি আর বলবো না, যে সেটা হচ্ছে যে এই দেশ আমাদের হিন্দু, মুসলিম, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ, খ্রিস্টান সবার দেশ। এই দেশকে আমরা ঐক্যবদ্ধ রাখবো, এই দেশকে আমরা ইউনাইটেড রাখবো, এই দেশ যেন এগিয়ে যায়। আর আমি বলবো যে আমাদের মনে রাখতে হবে যে আমাদের সোনার বাংলা করতে হবে। সোনার বাংলা রবীন্দ্রনাথ বলেছিলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেটা গাইলেও আজকাল অ্যারেস্ট করা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গীত। তাহলে রবীন্দ্রনাথ কি বিক্রি করে দিয়েছেন তার গানটি বাংলাদেশের কাছে? তো এটা করা হচ্ছে। আমরা একটাই কথা বলবো, আজকে আমরা মুসলমানদের বা সংখ্যালঘুদের যেমন অধিকার আছে, তেমনি তাদের কর্তব্য আছে। আল্লাহ নবী বলেছেন, এখানে আলেমরা আছেন, সেই হাতই সর্বশ্রেষ্ঠ, সেই হ্যান্ড, দ্যাট হ্যান্ড ইজ ভেরি গ্রেটার। সেটা কোন হ্যান্ডটা? যে হাতটা উপরে থাকে, আর যে হাতটা নিচে নেয় সেটা অত ভালো না, উপরের হাতটাই ভালো। তাই আমরা বলবো, আমরা আমাদের দেশকে আমরা সমৃদ্ধ করতে চাই। আমাদের যে ডাক্তার, প্রফেসর, আমাদের যে সায়েন্টিস্ট যারা ভারতে কাজ করে যাচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে কাজ করে যাচ্ছে, তারা দেশকে সমৃদ্ধ করবে। এদিনের সংখ্যালঘু অধিকার দিবসে চোখে পড়ার মতো ভিড় ছিল মহিলাদের। সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান বলেন, সংখ্যা গুরুদেরও এগিয়ে আসতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বসবাস করার জন্য।
দেশে 6টা সম্প্রদায় সংখ্যালঘু বলে চিহ্নিত, তাদের একসঙ্গে লড়াই করতে হবে। যে মুসলিম, বুদ্ধিস্ট, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান, এরকম ছটা সম্প্রদায় আছে যারা ভারতবর্ষের সংখ্যালঘু বলে ভারতের পার্লামেন্টে স্বীকৃত হয়েছে এবং স্বীকৃত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য। তো এদের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং আমাদেরকে দেখতে হবে যে কী করে আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যেতে পারি। তার মধ্যে মহিলা থাকবে, তার মধ্যে পুরুষ থাকবে, তার মধ্যে সবাই থাকবে। আমি যেটা আপনাদেরকে আরও বলতে চাচ্ছিলাম যে এই যে হামিদ হাসান সাহেব বলে গেছিলেন, তার কিছুদিন পরে 2006 সালে প্রকাশিত হয়েছিল রাজেন্দ্র সাচার রিপোর্ট। তাতে দেখা গেল শুধু গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স নিয়ে, গভর্নমেন্ট পরিসংখ্যান নিয়ে সেটা প্রকাশিত হয়েছিল সাচার রিপোর্ট, কোনো মন গড়া তথ্য নিয়ে নয়। তাতে দেখা গেল ভারতবর্ষের মধ্যে মুসলিমরা সব থেকে পিছিয়ে, কিন্তু তার মধ্যে সব থেকে পিছিয়ে পশ্চিমবঙ্গের এখন প্রায় 30% হচ্ছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, শৈব, জৈন, আর একটু বেশি হতে পারে 30-31%। তো তাদের অবস্থা কি? সে সাচার কমিটির রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে আমাদের কি অবস্থা, আমরা শিক্ষায়, দীক্ষায়, গ্রাম উন্নয়নে, সড়ক যোজনায়, পোস্ট অফিস ক্ষেত্রে আমরা কত পিছিয়ে রয়েছি। তো এবং তারপরে একটা সচেতনতার সৃষ্টি হয় যে কীভাবে আমরা সংখ্যালঘুদের সমানভাবে ভারতের সংবিধান তাদের যে অধিকার দিয়েছে সেটা নিয়ে আমরা এগোতে পারি। আপনি জানেন যে সংখ্যালঘু দিবসটা শুধু ভারতে নয়, অন্যান্য দেশেও পালিত হয়। ইউনাইটেড নেশন বা যাকে আমরা রাষ্ট্রসংঘ বলি, সেই রাষ্ট্রসংঘ 1992 সালে তারা ঘোষণা করেছিল যে সমস্ত দেশে সংখ্যালঘুদের বেসিক কিছু রাইটস রয়েছে, তাদের জীবন রক্ষা, তাদের সংস্কৃতি রক্ষা, তাদের ধর্ম রক্ষা, তাদের ভাষা রক্ষা, এগুলো রয়েছে। তো সেগুলির জন্য সংখ্যালঘু দিবস পালন করতে হবে যাতে অ্যাওয়ারনেস সৃষ্টি হয়। মুর্শিদাবাদের এই সংখ্যালঘু দিবসের অনুষ্ঠানে জেলার বিশিষ্টরাও ছিলেন। সেখান থেকে একটাই আওয়াজ ওঠে, দেশে এখন উন্নয়নের কোনো কথা নেই, কর্মসংস্থান নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো উদ্যোগ নেই, শুধু ধর্মীয় বিভাজন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।